স্বাগতম সবাইকে। আমি বৈশাখী। আমার চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী। এই চ্যানেলে আপনারা পাবেন আমার লেখা একাধিক কল্পনাপ্রসূত গল্প। এখানে প্রতিটি গল্প একেবারেই কল্পনার ফসল, বাস্তবের সাথে কোনো সম্পর্কে মিল নেই। আমার চিন্তাভাবনার গভীরতা এবং সৃজনশীলতা নিয়েই এগুলো লেখা হয়েছে। আমি কল্পনার জগৎ নিয়ে নতুন দিগন্তের উন্মোচনের চেষ্টা করি, যা হয়তো বাস্তবের সঙ্গে মেলে না, কিন্তু একেবারে আমার নিজের ভাবনা ও অনুভূতির প্রতিফলন। আশা করি আপনারা আমার এই কল্পনার পৃথিবীতে ভ্রমণ করতে পেরে আনন্দ পাবেন। আজ আপনাদের বলবো গল্প নখের আঁচড়। আজকের গল্পটি সম্পূর্ণভাবেই প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্যে। প্রতিদিনকারের মতো আজকেও গল্প পাঠে এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি ভালো লাগলে অবশ্যই মন্তব্য করে জানাবেন, আর যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনে আপনাদের মূল্যবান বক্তব্য আমাকে জানাতে পারেন। আজ বলবো আপনাদেরকে গল্প নখের আঁচড়। গল্পটি পাঠে এবং লেখায় সম্পূর্ণভাবে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। অমিত আর ওই বাজারু মেয়ে ছেলেটার মাঝে একটা অদ্ভুত শান্তি বিরাজ করছে। পৃথিবীর সমগ্র চেতনা থেকে তারা বিচ্ছিন্ন, শুধু নিজেদের মধ্যেই ডুবে। বাইরের কোলাহল, চেনা পরিচিত গন্ধ, সব কিছুই যেন দূরে সরে যাচ্ছে। তাদের মনোযোগ একে অপরের প্রতি, যেখানে তারা শুধুমাত্র অনুভব করছে একে অপরকে। অমিতের স্পর্শে ওই মেয়ে ছেলেটার দেহের প্রতিটা অংশ সাড়া দেয়। তার চোখে চোখ রেখে অমিত অনুভব করে যেন তার সামনে এক অমৃত সাগর। তার নরম ঠোঁটের ওপর ঠোঁটে যখন স্পর্শ করে, তখন তাদের হৃদস্পন্দন এক হয়ে যায়, যেন একই ছন্দে তারা বেজে উঠছে বারবার। মেয়ে ছেলেটার চুলে আঙুলের স্পর্শ দিয়ে অমিত তাকে আলতোভাবে ছোঁয়, যেন শিল্পী তার ক্যানভাসে রং মাখাচ্ছে। তাদের এই নৈশব্দ আর মৃদু মৃদু শীতকারের ধ্বনি ভেসে বেড়াচ্ছিল বাতাসে, যার কোনো ভাষা নেই, যা বলার জন্যে শব্দ চয়নের প্রয়োজন হয় না। অমিত যখন মেয়েটির মধ্যে তার গহ্বরে প্রবেশের জন্য উদগ্রীব, ঠিক সেই সময় না, এই মেলামেশার মধ্যে সত্য সৌন্দর্য বা একান্ত ভালোবাসার উপলব্ধি ছিল না, কেবলমাত্র রাতের খিদে মেটানোর ইচ্ছে। মেয়েটিকে দূরে ছিটকে সরিয়ে অমিত উঠে পড়ে। মাথার কাছেই রয়েছে সিগারেটের প্যাকেটটা। একটা সিগারেট মুখে দিয়ে লাইটার দিয়ে জ্বালিয়ে যখনই ধোঁয়া ছাড়ল, বাজারু মেয়ে ছেলেটা উঠে কাপড়টা বুকে জড়িয়ে নিয়ে বলে, কি ব্যাপার, আজ ভাল লাগছে না? ধুর, আজ আমার মুড নেই। বাবু, মনে হচ্ছে নতুন কোনো পাখিকে দেখে এসেছো, যার জন্যে এই রসকলির মনের মধ্যে, রসকলির বুকের রসে তোমার মন ভরছে না? ধর, কোথায় তোর মতো বাজারি মেয়ে ছেলে, আর কোথায় সে তো মানবী নয়, যেন দেবী। ও মা, তাহলে সেই দেবীর সঙ্গে তাড়াতাড়ি ফুলসজ্জাটা সেরে ফেলো, না হলে তো তোমার পেটের ভাত হজম হবে না। চুপ কর মাগি, বলে ওঠে অমিত। অমিত সেই দিন বিদ্যাকে দেখে আসার পর থেকেই একটা অজানা অশান্তিতে ভুগছে। শহরে কাজে মন বসছে না, সব কিছুতেই যেন বিরক্তি এসে ভর করছে তার উপরে। রাতে বাঁধা মেয়ে ছেলের সঙ্গে সে শুতে পারছে না, তার মন কিছুতেই প্রশান্তি পাচ্ছে না। সেই মেয়েটি যে প্রতিদিন তাকে তৃপ্তি দিত, আজ তার স্পর্শে অমিতে সাড়া দিতে পারছে না। আজ কি হলো? তুমি তো এমন নও,
আজ তোমার মনে কোনো আগুন নেই, শরীরে কোনো উত্তাপ নেই। মেয়েটির স্বরে ছিল এক ধরনের ব্যঙ্গ, যা অমিতের মনকে আরো বেশি করে জ্বালা ধরিয়ে দেয়। অমিত মুহূর্তে তার হাত তুলে মেয়েটির মুখে একটা চড় মারে। চড়ের শব্দ ঘরে প্রতিধ্বনিত হয়। অমিতের অন্তর্দ্বন্দ্বের বহিঃপ্রকাশ। চুপ করে শুয়ে থাকবি, বুঝলি? অমিতের গলায় কঠোর আদেশ। কখনো ওপরে ওঠার চেষ্টা করবি না। মেয়ে মানুষ, জায়গার নিচে, একদম ওই বিছানায় নিচেই শুয়ে থাকবি। মেয়েটির চোখে জল গড়িয়ে পড়েছিল, তবে মুখে একটা হাসি এনে বলে, তুই ঠিকই বলছিস বাবু, কিন্তু যার জন্য এত রাত তার সঙ্গে শিগগিরই শুয়ে পড়, না হলে আমার মতো নির্দোষ মেয়েরা তোরাতে মার খাবে যে। বলে মেয়েটি উঠে পড়ে। আমার পাওনা গন্ডা মিটিয়ে দে, আমি চলে যাই। আজ ভালো করেই বুঝতে পারছি বাবুর আজ মুড নেই। অমিতের মনে তখনও বিদ্যার প্রতিচ্ছবি, তার শরীরের সৌন্দর্য, তার চোখের গভীরতা। মেয়েটির কথা তাকে ব্যথা দেয় না, বরং বিদ্যাকে পাওয়ার আকাঙ্ক্ষা ধীরে ধীরে তাকে আরো বেশি আকুল করে তোলে। অমিত জানত তার এই অস্থিরতা এবং আক্রোশ যতদিন না সে বিদ্যাকে কাছে পাবে ততদিন থামবে না। অমিত ব্যবসার সূত্রেই শহর থেকে গ্রামে গিয়েছিল। বিদ্যার সঙ্গে আলাপ হয় তার ঠিক সেই মুহূর্তে এক বন্ধুর বাড়ি। সেই দিন সূর্যটা বোধহয় অন্যদিকে উঠেছিল, বিদ্যার জীবনে নতুন আশার আলো হয়ে। প্রথম দেখাতেই আলাপচারিতা জমাতে পারেনি অমিত, কিন্তু বন্ধুর মাধ্যমে সেটার বেশ সুবিধেই হয়েছিল। আরে বাবু, বাবু এমন করে না, এখন পড়াটা করে নাও, তোমাকে চকলেট দেব। সত্যি চকলেট? হ্যাঁ, সত্যি তোমায় চকলেট দেব, তুমি মন দিয়ে পড়া করে নাও। বাপি, পিসি চকলেট দেবে। ঠিকই তো বলেছে, না পড়লে কি আর দেবে? ঠিক সেই সময় দেখেছিল বিদ্যাকে। বিদ্যা গরিব ঘরের মেয়ে, জীবনে কঠিন বাস্তবতার মুখোমুখি সে। শিক্ষিতা এবং সুশ্রী, অথচ চাকরির অভাবে সে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পড়িয়ে তার গরিব মা বাবার সাহায্য করে। সুপ্রিয় অমিতের দিকে তাকিয়ে বলে, তুই বহুদিন পর এলি, ভালোই লাগছে। দেখ না এই মেয়েটাকে, বিদ্যা, নামও যেমন তেমন দেখতে তেমন পড়াশোনায়, আমাদের পাড়ার সব থেকে সুন্দর আর ট্যালেন্টেড মেয়ে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন সব কিছুতে মার্কাটারি নাম্বার। অথচ দেখ, চাকরির পরীক্ষায় হন্যে হয়ে বসেও চাকরি জোটাতে পারছে না। বাবা দিনমজুরি করে, মা সেলাই করে, সংসারটা চলে কোনো রকমে। দেখ না, তোর অফিসে যদি একটা চাকরি বাকরি দিতে পারিস। অমিত তখন তার গোফের ওপরে হাত বোলাচ্ছে। উচ্চতায় প্রায় 6 ফুট, চেহারায় একটা দৈত্য দৈত্য ভাব। মেয়েটিকে দেখেই পছন্দ হয়ে গিয়েছিল তার। হ্যাঁ, তোর ছেলেকে যখন সামলাচ্ছে তখন অফিসও ঠিক সামলাতে পারবে, সেটাই তো বলছি। মেয়েটির সঙ্গে আলাপ করার জন্যে সুপ্রিয় ডাক দেয় বিদ্যাকে। বিদ্যা, এদিকে শোনো। হ্যাঁ দাদা, এখন যেতে পারবো না, গেলেই লেখাটা লিখবে না আর উঠে পড়বে। আরে আজকে বেচারাকে ছেড়েই দাও না। ছুটি বলে ছোট্ট বাচ্চাটা উঠে পড়ে। বিদ্যার মনে মনে ভয় হয়। একেই এই সপ্তাহে 2 দিন কামাই হয়েছে। মায়ের শরীরটা বেশ খারাপ ছিল। কামাই হবার কারণে যদি কোনো রকমভাবে সুপ্রিয়দা মাইনেটা 2 দিন দেরি করে দিতে, তাহলেই তো গ্যাস, ইলেকট্রিক বিল এগুলো নিয়ে টান পড়ে যাবে। ও খুব মেধাবী মেয়ে রে, দেখ না যদি ছোটোখাটো কিছু একটা। হ্যাঁ, তুমি তো খুব মেধাবী দেখছি। তা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো? হ্যাঁ স্যার, MA কমপ্লিট করেছি, ইংলিশে অনার্স, 92% মার্ক। বাহ, টপার হয়েছিলে? হ্যাঁ স্যার। আরে হ্যাঁ, পেপারে ছবি বেরিয়েছিল, তাই বলি মুখটা খুব চেনা। তা তোমার মতোই একজনকে আমার অফিসে দরকার। ছোটোখাটো একটা পদ তোমার জন্য আমি রাখতে পারি। এত ভালো মেয়ে, এত পরিশ্রমী, চাকরি তো তোমার অবশ্যই দরকার। কি ভাগ্য আমার,
আপনার মতো একজন ভালো মানুষ আমায় সাহায্য করছে, সরাসরি চাকরির অফার দিচ্ছে। সুপ্রিয় বলে, ও খুব ভালো ছেলে রে, গ্রাম থেকে শহরে গিয়ে বিরাট বড় কোম্পানির মালিক হয়েছে এখন। তাছাড়া মাঝে মধ্যে শেকড়ের টানে গ্রামে আসে। আমি তোকে গ্যারান্টি দিচ্ছি বোন, তুই ওর সঙ্গে যা। বাড়িতে না হয় জেঠু জেঠিমাকে বোঝানোর দায়িত্বটা এই দাদার ওপরে ছেড়ে দে। অমিত সুপ্রিয়র দিকে একবার তাকায়। সুপ্রিয় হাসছে অমিতের দিকে তাকিয়ে। এই আশ্বাসের আড়ালে লুকিয়ে থাকা সেই নরপিশাচের দৃষ্টিটা সুপ্রিয় বোধহয় জানত না। অমিতের শহরে একরকম জীবন আর গ্রামে ভিন্ন চরিত্র। গ্রামে এসে ধোয়া মুখোশ পরা মানুষ, আর শহরে এসে নারকীয় প্রাণী, যার প্রত্যেক রাতের ক্ষুধা মেটাতে লাগতো এক নতুন শিকার। দিন কেটেছে অফিসে কাজের আড়ালে, আর রাতগুলো কেটেছে নতুন কোনো মহিলা ক্লায়েন্টের শরীর শোষণের পদ্ধতির দ্বারা। বাড়িতে এসে বিদ্যা ব্যাপারটা জানানোর পরে মা বাবা চিন্তিত হয়ে পড়েন। দাদা, মা বাবা বোধহয় রাজি হবে না। দুদিন পর বিদ্যা পড়াতে যায়। আসিসনি কেন 2 দিন? রাগ করেছিলাম, মা বাবাকে রাজি করানোর চেষ্টা করছিলাম, কিন্তু সেই দায়িত্ব না হয় আমি নিচ্ছি। অমিত ফোন করেছিল, ঠিকানা পাঠিয়ে দিয়েছে, প্রয়োজনে গাড়িও পাঠিয়ে দেবে। তুই তোর লাগেজপত্র গুছিয়ে। দাদা, আমি বলছি, আমি যদি রোজ যাতায়াত করতাম। না রে বোন, তা পারবি না, অনেকটাই দূর। তাছাড়া তুই মেয়ে ছেলে মানুষ, রাত বেরাতে একা একা যাতায়াত করবি কি দরকার? অমিত তো তোর সুবিধাই করে দিচ্ছে রে। তুই ওখানে থাকা খাওয়া সব পাবি, মাস গেলে মাইনে পাবি, নগদ 40,000 টাকা। 40,000? হ্যাঁ, তোর তো কম্পিউটারে ডিগ্রি রয়েছে। তাছাড়া তোর যা শিক্ষাগত যোগ্যতা, তাতে এই মাইনে খুবই সামান্য। তোর আরও পাওয়া দরকার। তুই তো বিএড ডিএড সব কিছু কমপ্লিট করেছিস। সেগুলো তো প্রাইমারি টিচার্সের চাকরির ক্ষেত্রে খাটে দাদা, বাকি ক্ষেত্রে খাটে না। তাহলে চাকরি করতে করতে সেগুলোও করে নে, যাতে কোনো রকম ত্রুটি না থাকে বলে হাসে সুপ্রিয়। চল, আমি তোর বাড়িতে যাই। কিন্তু বুবানকে? বুবানের জন্য নতুন মাস্টার তো ঠিক করতেই হবে। এ মাসের মাইনে নিয়ে তোকে চিন্তা করতে হবে না। তোর বাবা মা আমায় খুব ভালোবাসতো রে, এই জন্যেই তোর ওপর আমার একটা কর্তব্য আছে। তাছাড়া তোর বৌদি বারবার বলে দিয়েছে, তোর একটা হিল্লে না করলে আমাকে সে আস্ত রাখবে না। তোমরা ভালোবাসো তাই? ভালোবাসার সঙ্গে কর্তব্যটা দেখলি না। চল রত্না, আমি বেরোচ্ছি। ভালো করে বুঝিয়ে বলো তো জ্যাঠাইমা জেঠিমাকে, ভালো করে বুঝিয়ে বলো। দেখো, ভালো একটা চাকরি শুধু শুধু কেন করবে না, সেটাই তো কথা। দেখো বাবা, একটা মাত্র মেয়ে আমার, চিন্তা হয়। আসলে এইখানেই তো ভালো ছিল, যা খেটে খুঁটে রোজগার করতো তা দিয়েই 3 জনের সংসার। তা বললে তো আর হয় না জেঠি। দিনকালের যা অবস্থা, জিনিসের যা দাম বাড়ছে, তাতে সামান্য টাকায় কি আর সংসার চলবে? 2 দিন পরে বিদ্যার বিয়ে থাওয়ার ব্যাপারও তো আছে নাকি? ওর গয়না গাটি সবই তো সে নয়, সব বুঝলাম। গরিব ঘরের বাপের মেয়ে পার করার জন্যে অত কিছু লাগে না রে বাবা। এখন সবই লাগে জ্যাঠামশাই, বললে তো হবে না। আমি যাই না বাবা, আমি কথা দিচ্ছি, আমি আমি সাবধানে থাকবো। আর প্রত্যেক দিন তোমায় ফোন করব। প্রত্যেক দিন ফোন করবি কিন্তু মা। আর তোর রোজকারের সেই অভ্যেসটা, লেখালেখি, ওটা অবশ্যই লিখবি। বাহ, ও আবার লেখে নাকি? হ্যাঁ, ওই একটু আধটু। সারাদিন কি করলাম না করলাম ডায়েরিতে নোটবন্দি করে রাখতে ভালো লাগে। এ তো খুব ভালো কথা, লিখে রাখবি। অফিসে গিয়ে তোর দিন কেমন কাটলো, কে তোর সাথে কীরকম ব্যবহার করলো, সবটাই লিখে রাখবি। এটা তো ভালো জিনিস। বাবা মাকে রাজি করানোর দায়িত্ব সুপ্রিয় নিয়েছিল বলেই বোধহয় রাজি হয়েছিলেন ওনারা। 2 দিন পর অমিতের কাছে ফোন করে পুরো ব্যাপারটা জানিয়ে দেয় সুপ্রিয়। বলে, এই বিদ্যা আসছে বুঝলি। শোন ভাই, আমার গ্রামের মেয়ে, ওকে দেখে শুনে রাখিস। ওর যেন কোনো রকম সম্মানহানি না হয়। তোর ওপরে দায়িত্ব দিয়ে দিলাম। দেখ, ও আমার বোন, তোরও বোনেরই মতো। তাই বলছি, আরে তুই একদম চিন্তা করিস না, ওকে আমি সম্পূর্ণভাবে দেখে শুনেই রাখবো। অমিতের কথার মধ্যেই খোঁচা ছিল, কিন্তু বন্ধুর ওপর ভরসা করে সেইটা কিছুতেই বুঝতে পারেনি সুপ্রিয়।
মেয়েকে ট্রেনে তুলে দেবার সময় মা বাবার চোখে জল আসে। সুপ্রিয় নিজে পৌঁছে দিয়ে আসে অমিতের কাছে। ফ্ল্যাটটা প্রথমে দেখে অবাক হয়ে গিয়েছিল বিদ্যা। আসতে না আসতেই এত সুন্দর চিন্তা। চিন্তা করো না, তুমি এখানে সুরক্ষিত। তুমি তোমার প্রতিভাকে কাজে লাগাও আর আমি তোমার পাশে আছি। কথাটা বলেছিল অমিত তাকে খুব যত্ন সহকারে। বিদ্যা তখনও বুঝতে পারেনি এই কথার আড়ালে লুকিয়েছিল এক আদিম লালসার ছায়া। অমিতের মুখে তখন ছিল হাসি, কিন্তু তার চোখে ঝলক দিচ্ছিল সেই ভয়ঙ্কর পশুত্ব যা শুধুমাত্র বিদ্যার শরীরের দিকেই তাকিয়ে থাকে। বিদ্যা সত্যিকারের অপ্সরার মতো। তার ত্বক দীপ্তিময়, যেন সাদা চন্দনের গুঁড়ো দিয়ে তৈরি করা হয়েছে। মুখের গড়ন ছিল গোলাপের পাপড়ির মতো কোমল, এবং তার বড় গভীর কালো চোখগুলোতে যেন আকাশের সমস্ত রহস্য লুকিয়ে থাকত। বিদ্যার কালো রেশমি চুলগুলো যখন তার কাঁধ বেয়ে নিচে নেমে আসতো, তখন মনে হতো কোনো গভীর অরণ্যের মধ্যে দিয়ে চলা ঝর্ণার ধারা। বিদ্যার প্রতিটি দেহের অংশ সুগঠিত। মসৃণ কোমর এবং সুগঠিত স্তন ছিল এমন যে কোনো শিল্পীর কল্পনায় তৈরি হওয়া মূর্তির মতো। তার প্রতিটি পদক্ষেপ ছিল এক অমোঘ আকর্ষণে ভরা। সে যখন হাঁটতো, তার কোমরের নড়াচড়ায় এক সুরেলা দোল দেখা দিত, যেন কোনো তালযন্ত্রের মৃদু সুর বেঁধে যাচ্ছে। তার লম্বা কমনীয় পা দুটি যেন একগুচ্ছ সাদা পদ্মের মতো সৌন্দর্যের প্রতীক। অমিত যখন প্রথমবার বিদ্যাকে দেখল, তার চোখে বিদ্যার শরীরের প্রত্যেকটি অংশই আটকে গেল। বিদ্যার অপার সৌন্দর্য তাকে মন্ত্রমুগ্ধ করে। অমিতের কামুক দৃষ্টি বিদ্যার শরীরের প্রত্যেকটি খাঁজ এবং রেখাকে গিলে খায়। তার মনে হয় সৌন্দর্যের এক দেবী, যাকে একবার স্পর্শ করলে জীবনের সমস্ত তৃপ্তি এক নিমেষে পেয়ে যাবে। অমিতের তখন শুধুমাত্র একটি চিন্তা, কিভাবে এই দেবীর শরীরকে নিজের করে পাওয়া যায়। বিদ্যার সৌন্দর্য তার জন্য ছিল শুধুমাত্র একটা ভোগের মাধ্যম। তার ট্যালেন্ট, ব্যক্তিত্ব সবকিছু অমিতের কাছে মূল্যহীন হয়ে দাঁড়ালো বিদ্যার শরীরের সামনে। অমিতের মনে এই কামনা বিদ্যাকে কেবলমাত্র একটি বস্তু হিসাবে দেখে, যার মধ্যে সে নিজের কামনা মেটানোর উপায় খোঁজে। তার দৃষ্টিতে বিদ্যা কোনো ব্যক্তি নয়, বরং এক কামনার দেবী, যাকে তার অর্জন করতে হবে, ভোগ করতে হবে। বিদ্যার সৌন্দর্য তার দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে গেল না, বরং প্রত্যেক দিন প্রতি মুহূর্তে বিদ্যাকে কাছে পাওয়ার বাসনা তাকে পাগল করে তোলে। বিদ্যাকে অফিসের সমস্ত কাজ বুঝিয়ে দেয় তার স্টাফেরা। প্রথম দিন তাকে দেখে অনেকেই বেশ অবাক হয়েছিল। বিশেষ করে মহিলা ক্লায়েন্টরা বলেছিলেন, বাবা, কোত্থেকে তুলে নিয়ে এলো তোমাকে? আমি তো গ্রামের মেয়ে, অমিত বাবু। বাবা, অমিত আবার বাবু? কিছুদিন পরেই তো সকা হবে। মোটা মতো মেয়েটা, নাম মধুমিতা, এসেই জানতে পেরেছিল সে। নিজের স্বভাবসুলভ আচরণে সকলের সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েছিল বিদ্যা, কিন্তু মেয়েগুলোর কথাবার্তা কেমন যেন আর রহস্যে মোড়া। ছেলেগুলো খুব একটা কথা বলে না মেয়েগুলোর সঙ্গে। ওদের চোখে মুখে সবসময় একটা ভয়, মেয়েদেরকে এড়িয়ে চলে। অথচ অফিসে যখন অমিত থাকে, তখন কিন্তু বিদ্যা সকলের সঙ্গে হেসে খেলে কথা বলার চেষ্টা করে। অমিতের সামনে সকলেই বন্ধুসুলভ আচরণ করে ঠিকই, কিন্তু অমিত চলে গেলেই সবার মধ্যেই কেমন যেন একটা গোপন কিছু লুকিয়ে রাখার মতো অবস্থা। স্যার, নতুন মেয়েটি কিন্তু বেশ ভালো। মধুমিতা আসে অমিতের কাছে কি একটা জিনিস সাইন করতে। হ্যাঁ। অমিতের লোমশ বুকের পাঁচরের ওপর হাত রেখে সে বারবার নিজের উত্তেজনা প্রশমিত করার চেষ্টা করে। তার সামনের কেবিনেই বিদ্যা সালোয়ার কামিজ পরে কাজ করছে। তা এই পাখিটাকে কোথা থেকে জোটালেন স্যার? তা জেনে তোমার লাভটা কি? না, মানে কদিনের জন্য তাহলে আমার শরীরটা একটু নিষ্কৃতি পায়। ভাবছি মুর্শিদাবাদ থেকে ঘুরে আসব। কম দিন তো হলো না, গ্রাম থেকে আমাকে তুলে এনে চাকরি দিয়েছেন। চাকরি করছি, মাইনে পাচ্ছি, তার সঙ্গে আপনার সাথে রাত শেয়ার করছি। বাজে কথা রাখো। ওর সাথে আলাপ হয়েছে আমার বন্ধুর বাড়িতে, প্রাইভেট টিউশন পড়াতো আমার বন্ধুর ছেলেকে। ছেলেটা কি চঞ্চল, কিন্তু এমন একটা মেয়ে
বাচ্চাটাকে একদম শান্ত করে বসিয়ে রাখতো। ওর মায়াবী হাসি আর আশ্চর্য চোখের ক্ষমতা সত্যি আমাকে অপ্রতিরোধ্য আকর্ষণ করে। বাহ বাহ, এত পীড়িত! বিদ্যার শরীরের প্রত্যেকটি অংশ ছিল চঞ্চল এবং অদ্ভুত সৌন্দর্যে ভরা। তার সালোয়ার কামিজের ভাঁজে ঢাকা পিঠের রেখা, কোমরের কার্ভ এবং বক্ষ যুগলের গড়ন সবকিছুই যেন অমিতের চোখে এক মহাকাব্যিক সৌন্দর্যের সৃষ্টি। সালোয়ার কামিজের নিচে বিদ্যার শরীরের উজ্জ্বল সৌন্দর্য যেন আদিম দেবীর মতো। তার ভঙ্গিমা অমিত দেখতে পায় এক অব্যক্ত কামনার ছাপে, যেন সেই মেয়েটির প্রত্যেকটা পদক্ষেপ তাকে আহ্বান করছে। অমিতের দৃষ্টিতে বিদ্যা স্রেফ একটি সৌন্দর্যের ভাণ্ডার, কামনার প্রতিমা, যার প্রত্যেকটি শরীরের ভাঁজ কার্ভ চরম তৃপ্তির স্বর্গে পৌঁছে দেবে। বিদ্যার চলা, তার কোমরের দোল, চোখের গভীরতা সব কিছু অমিতের কাছে যেন আগুনে ঘি ঢালতে শুরু করে। অফিসে কাটানোর ঠিক 7 দিনের মাথায় অমিত সেই দিন বিদ্যার কাছে আসার জন্যই চিন্তা ভাবনা করেছে। বেশ কদিন হলো মেয়েটির গায়ে হাত দিয়ে একটু আলতো স্পর্শে কথা বলতে চেয়েছে অমিত। প্রথম দিন কাজের অছিলাতেই বিদ্যাকে পেছন দিক থেকে জাপটে ধরে কম্পিউটারে কী সব দেখাচ্ছিল। ঠিক সেই সময় বিদ্যার ঘাড়ের কাছে মুখটা এনে নাকের গন্ধ নিয়েছিল সে, সমস্ত শরীরের গন্ধটা। এক নিমেষে শুষে বুঝতে পেরেছিল এ জংলি, আর জংলি গন্ধ খুবই প্রিয় তার। অমিতের দৃষ্টির মধ্যে তীব্র আগুন জ্বলে উঠেছিল। সেই দৃষ্টি এবং গন্ধ শোকার পদ্ধতিই ছিল সাপের মতো, যা শিকারকে ঘায়েল করার আগে নিঃশব্দে দেখে রাখে। অমিতের স্পর্শে বিদ্যার শরীর জুড়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। হঠাৎ করেই সে নিজের বুকের ওড়না ঠিক করে অমিতকে বলে, স্যার আমি একটু টয়লেটে যাব। ও শিওর, তুমি এটা বুঝতে পেরেছো কি না বলো, আমার তো কেবিনে কাজ আছে। হ্যাঁ স্যার, আমি বুঝতে পেরেছি, আর অসুবিধে হলে আমি মধুমিতাদির সাথে না হয়। বাবা, মধুমিতা আবার দিদি কবে হলো? বলে হেসেছিল অমিত এবং বলেছিল বিদ্যাকে, বুঝতে পারছি তুমি আনকমফোর্টেবল ফিল করছো, না না তুমি নিশ্চিন্তভাবে কাজ করো, আমি আমি বরং পরে আসবো। অমিতের সেই দৃষ্টিটা অনাহত এক লোভের প্রতিচ্ছবি। সেই দৃষ্টি এমন ছিল যেন বিদ্যার প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস, তার প্রত্যেকটি আন্দোলন অমিতের চোখেই বন্দি। সেই দৃষ্টি ছিল কামনার ছোঁয়ায় পুড়ে যাওয়া, যেখানে লজ্জা বা সংযমের কোনো স্থান নেই, ছিল শুধুই অন্ধকারের গভীরে লুকিয়ে থাকা এক অশুভ প্রবৃত্তির আকর্ষণ। সেই দিন রাতে একটু তাড়াতাড়ি বিদ্যা নিজের ফ্ল্যাটে ফিরে আসে। এই ফ্ল্যাট ঘর সম্পূর্ণ গুছিয়ে রেখেছিল অমিত, তারই অর্ডার মতো বিছানা পত্তর সব কিছু, রান্নাঘরে কিচেন সেটটা পর্যন্ত। নিজেই রান্না করে খায় বিদ্যা। এই কদিনে 2-1টা বন্ধু জুটিয়েছে ঠিকই, তবে গ্রামের জীবনটাই তার কাছে সব থেকে বেশি সুন্দর। গভীর রাতে সেই রাতটা যেন বিদ্যার জীবনে চরম সমাপ্তি ডেকে এনেছিল। ঘরে এসে মাকে ফোন করতে গিয়ে কিছুটা কান্না পেয়ে গিয়েছিল বিদ্যার। আজকে অফিসে যেটা ঘটেছে সেটা খাতায় নোটবন্দি করতে হবে। মায়ের সাথে ফোনে কথা বলে সে বলেছিল, মা 1 মাস হোক, তারপরে মাইনে নিয়ে তোমার কাছে ছুটতে চলে যাব। এখানকার জীবন আমার ভালো লাগছে না মা। সুপ্রিয়দাকে ফোন করেছিলাম, ফোন ধরলো না। বুবানের জন্য অন্য মাস্টারও ঠিক করে ফেলেছে, জানি না কি করব। মা বলেছিলেন, তাই ভালো রে মা, আমাদেরও দুশ্চিন্তায় দিন কাটছে, রাতে ঘুমোতে পারছি না তোর কথা ভেবে। অত বড় শহরে তুই একা একা খাওয়া দাওয়া করছিস, কেমন আছিস কে জানে। আমি ঠিক আছি মা, রাত হয়েছে, তোমরা শুয়ে পড়ো, আমি বরং সকালে ফোন করব। ফোনটা রেখে দিয়েছিল বিদ্যা। মা কিছু বলতে গিয়েছিল, তারপর টেবিলে খাতা আর পেনটা খুলে 2 লাইন মাত্র লিখেছে, আজকে অফিসে স্যার আমার সঙ্গে ঠিক যেটা করতে চাইছিল সেটা আমি বুঝতে পারলাম না।
স্যারকে আমি গুরুর চোখে দেখি, যেই চোখে আমি সুপ্রিয়দাকে দেখি। কিন্তু হঠাৎ করেই দরজা লক খোলার শব্দ। বিদ্যার মনে পড়ে শোবার আগে সে বাইরের মেন ডোরটা ভালো করে বন্ধ করে দিয়ে এসেছে। সে লক করেছে দরজা, কিন্তু তার কাছে তো চাবি একটাই। দরজা তাহলে খুলল কে? ঘরটা অর্থাৎ বাইরের করিডোরটা, একটা সামান্য আলো জ্বলছে। বেডরুমের দরজাটা সামান্য ফাঁক করে দেখতে যায় বিদ্যা, এবং তার চোখটা আটকে যায়। অমিত এসেছে, তার অফিসের ব্যাগটা রেখেছে এবং জামার হাতটা গুটিয়ে সে বিদ্যার ঘরের দিকেই এগিয়ে আসছে। রাতের গভীর নীরবতা বিদ্যার চারপাশে জড়িয়েছিল। সেই অন্ধকারে তার শরীর যেন কোনো কিছু দ্বারা আটকে পড়েছিল। হঠাৎ করে দড়াম করে দরজা খুলে অমিতের পাষাণ হাত তার সমস্ত শরীর ছুঁয়ে যায়, যেন কোনো হিংস্র পশু তার শিকারকে থাবায় ধরে নিয়েছে। বিদ্যার ত্বক জুড়ে শীতল ঘামের ধারা বয়ে যেতে লাগে, যখন তার প্রত্যেকটি নিঃশ্বাসে ব্যথার চোরা স্রোত প্রবাহিত হচ্ছিল। অমিতের হাতের চাপ ক্রমাগত বাড়তে থাকে। তার নখগুলি বিদ্যার ত্বককে, তার কোমল মাংসকে খামচে ধরে নিয়ে যায়। সেই স্পর্শে কোনো কোমলতা ছিল না, ছিল এক ধরনের বর্বরতা, যা বিদ্যার সমস্ত শরীর জুড়ে যন্ত্রণা ছড়িয়ে দিচ্ছিল। তার শ্বাস রুদ্ধ হয়ে আসছিল, যন্ত্রণায় তার চোখ থেকে জল বেরিয়ে আসছিল, কিন্তু সে কিছুতেই কোনোভাবে নিজেকে মুক্ত করতে পারছিল না। প্রতিরোধ, পালানো আর পরাজয়, তার প্রত্যেকটি কোষ চিৎকার করে উঠেছিল শরীরের, কিন্তু গলার আওয়াজ যেন আটকে। অমিতের থাবা বিদ্যার শরীরের প্রত্যেকটি অংশকে এমনভাবে আঘাত করছিল যেন সেগুলোকে খামচে ছিঁড়ে ফেলা হচ্ছে। আর সেই আঘাতে বিদ্যার মনে হচ্ছে তার শরীরের সমস্ত প্রাণশক্তি বেরিয়ে যাচ্ছে। অমিতের নখ বিদ্যার ত্বকের নিচে ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গেই তার শরীর থেকে রক্তক্ষরণ শুরু হয়। সেই দৃশ্য ছিল এমন যেন কোনো পিশাচ তার শিকারের রক্ত পান করছে, আর বিদ্যা ছিল সেই শিকার যার আত্মা যন্ত্রণায় ধ্বংস হয়ে যাচ্ছে। অন্ধকারের গভীরে আটকে থাকা সেই যন্ত্রণার সময়গুলো বিদ্যার কাছে এক অনন্তকালের মতো মনে হচ্ছিল, যা কখনো শেষ হবার নয়। গল্পটি শুরু হয় ছোট্ট গ্রামে, যেখানে বিদ্যা নামে এক তরুণী তার বৃদ্ধ বাবা মার সঙ্গে বাস করে। বিদ্যার জীবন খুব সাধারণ, তবে সে স্বপ্ন দেখে বড় হয়ে নিজের পায়ে দাঁড়ানো। গ্রামের পথে বিদ্যার সঙ্গে পরিচয় সেই পুরুষের। তারপর শহর জুড়ে মানুষের ভিড়, ওখানে কোনো সময় শান্তি পাওয়া যায় না। কিন্তু সুপ্রিয়র কথায় আমি তোমায় কাজের সুযোগটা করে দেব। তুমি যদি চাও তাহলে আমার সঙ্গে আসতে পারো। কিন্তু আজ তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না সুন্দরী। অমিতের সেই শান্ত স্নিগ্ধ গ্রামে দেখা চোখ দুটো আর আজকের কামক দৃষ্টির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। চিৎকার করে নিস্তব্ধতায় কেঁপে ওঠে বিদ্যা, কিন্তু এই একা ফ্ল্যাটে তাকে সাহায্য করার মতো কোনো হাত বা কোনো শক্তি ছিল না। তাই ছোট্ট একটা পাখির বাচ্চার মতো চিচি করতে করতে সমস্ত শরীর দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করেও বিদ্যা ভেঙে চুরে যায়। কয়েকদিন পর হাসপাতালে ভর্তি বিদ্যা। সমাজ, পুলিশ কেউ বিদ্যাকে বিশ্বাস করে না, কারণ অপরাধীরা প্রভাবশালী। বিদ্যার মানসিক শক্তি ভেঙে যায়। আমার মেয়ে কখন এমন করতে পারে না, তুই এমন হারিয়ে যেতে পারিস না রে মা। শোন, তুই শক্তি, তুই আমার শক্তি। মা মেয়েকে জাগানোর চেষ্টা করে। বাবা সেই থেকে অসুস্থ। সুপ্রিয়দাই প্রথম ফোনটা করেছিল বিদ্যাকে সেই দিন। সারা দিন সারা সকাল মেয়ের ফোন না পেয়ে অস্থির হয়ে গিয়েছিল বিদ্যার মা। শেষ পর্যন্ত সুপ্রিয়র কাছে গিয়ে, যখন সুপ্রিয় শনিবার দিন হাফ অফিস করে সবে মাত্র ফিরেছে, রত্না মা, এ কি মাসিমা, কি হয়েছে? শরীর খারাপ বুঝি? হ্যাঁ, না রে মা, শরীর খারাপ না। তোদের বোনটা ফোন ধরছে না। বিদ্যা ফোন করেনি?
হয়তো কাজের চাপ। না না, আমায় কালকেই বলল সকালে ফোন করব মা, এখনো ফোন করেনি। একটা ফোন কর না মা। আচ্ছা ঠিক আছে, ও তো ফিরেছে, ওর কাছে ফোন নাম্বার আছে, আমি আমি দেখছি। কি গো, বিদ্যাকে একটা ফোন করো তো। বিদ্যা ফোন রিসিভ করেনি। তার ফোনটা রিসিভ করেছিল অফিসের স্টাফ মধুমিতা। হ্যালো, হ্যাঁ বিদ্যা, সে তো হাসপাতালে ভর্তি। আপনি কি ওর বাড়ির লোক? তাড়াতাড়ি চলে আসুন। কেন, ওর কি হয়েছে? ও আত্মহত্যা করতে গিয়েছিল, বোধহয় রেপ কেস। রাত্রেবেলা বাড়ি ফিরতে হয়তো কোনো লাংকে ঘরে তুলে। খবরদার, আমার পাড়ার মেয়ের সম্পর্কে এমন কুকথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো। সে না হয় পরে ছিঁড়বেন, আগে এসে ওকে বাঁচান। হাসপাতালে ভর্তি, পুলিশ এসেছে। বিদ্যা শেষ পর্যন্ত তার কেসটা ওঠে কোর্টে। আজই আদালত প্রমাণিত করছে যে কোনো অপরাধী ক্ষমতার জোরে তার অপরাধ ঢাকতে পারবে না। বিদ্যা এবং তার সহযোদ্ধারা সাহসিকতার পরিচয় দেখিয়েছে। আমরা জয়ী হয়েছি মা, আমরা জয়ী হয়েছি। কিন্তু ঘোরটা কাটে বিদ্যার। কিরে, এখনো আমরা কোর্ট চত্বরে পৌঁছাতে পারলাম না, আর তুই স্বপ্ন দেখে ফেললি? কয়েক মাস ধরে এই কেস চলছে, আজ পর্যন্ত কোনো সাক্ষ্য প্রমাণ জোগাড় করতে পারলো না উকিল। অথচ দেখ, বিদ্যার মনে হচ্ছিল তার সব কিছু শেষ। অমিত, তার মুখটা বিদ্যার কাছে পরিচিত সেই ব্যক্তির। হালকা হাসি যা বিদ্যার সব প্রতিরোধকে ব্যর্থ করছিল। অমিতের মধ্যে বিজয়ের ইঙ্গিত, আর বিদ্যার মধ্যে পরাজয়, যা বিদ্যার অন্তরকে বারবার ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল। বিদ্যার মনে হচ্ছিল সব কিছু শেষ। সাক্ষ্য প্রমাণের অভাবে অমিতের মতো দাপটে ক্ষমতাবান লোক সমস্ত চেষ্টা বৃথা করে দিয়েছিল বিদ্যার। কোর্টের প্রত্যেকটি মুখ যেন তার দিকে তাকিয়ে, কিন্তু তাদের মধ্যে কেউই এগিয়ে আসছিল না। কারো মুখে কোনো প্রতিবাদ বা কোনো প্রশ্ন ছিল না। সবাই যেন এক অদৃশ্য ভয়ের শিকার হয়ে রয়েছে। আমি তো বলেছিলাম, তোমার কিছু করার নেই। তোমায় কেউ বিশ্বাস করবে না বিদ্যা, তুমি আমায় হারাতে পারবে না। বিদ্যার মন কেঁপে উঠল, কিন্তু শরীর পাথর। সে নিজের আঙুলগুলো মোচড়াচ্ছে আর মনে মনে ভাবছে একমাত্র মুক্তির উপায় কি হতে পারে। ঠিক সেই মুহূর্তে বিদ্যা তার জীবনের শেষ অস্ত্রটি প্রয়োগ করার সিদ্ধান্ত নেয়। তার জীবন দ্রুত ব্যাগ থেকে এসে কেরোসিনের বোতলটা বার করে। 7 মাস ধরে কোর্ট চত্বরে একই কেস চলছে। প্রথম দিন বিদ্যাকে হাসপাতালে ভর্তি করানোর পর ডাক্তার কিছুতেই পুলিশে খবর দিতে চাইছিলেন না। 24 ঘন্টা পেরিয়ে যাবার পরে বিদ্যার বাবা মা এবং সুপ্রিয় এসে বেশ খানিকটা হাঙ্গামা করার পর এবং পাড়ার ছেলেপেলে জড়ো হয়ে যাওয়ার পর পুলিশ কেসটি নিতে বাধ্য হয়। ততক্ষণে বিদ্যার শরীর থেকে প্রমাণ লোপাট হয়েছে। কিন্তু ধর্ষিতার শরীর থেকে আবার প্রমাণ কখনো লোপাট হয় নাকি? তার মন মানসিকতাকে ধর্ষক যেভাবে নষ্ট করে দেয়। বিদ্যা কোর্ট চত্বরে বসে থেকেছে, না খেয়ে, না স্নান করে, না ঘুমিয়ে। কত রাত, কতদিন কাটিয়েছে। তারপরে উকিলের সহায়তা, কিন্তু এমন ঢ্যাঁড়স উকিল যে কিনা অমিত সান্যালের নাম শুনেই ভয় পেয়ে গিয়েছিল। তারপর 7 মাস অসংখ্য টানাপোড়েন, অমিতের অফিসের সমস্ত স্টাফকে জিজ্ঞাসাবাদ, শেষ পর্যন্ত মধুমিতার বয়ান, যেখানে সে স্পষ্ট উল্লেখ করে দেয়, প্রথম দিন থেকেই মেয়েটিকে আমাদের ভালো লাগেনি স্যার। ওর শরীরটাই ছিল এমন, একটা খাই খাই ভাব। স্যারের দিকে এমন করে তাকাতো যা দেখে আমাদেরই হয়ে যেত, বাবা মেয়ে মানুষ, কাজ করতে এসছিস কাজ করবি, তোর আবার চোখে চোখে অত চাওয়াচাওয়ি কিসের? তাছাড়া অমন করে তাকালে যে কোনো পুরুষ মানুষই গলে ভূত। এরপরে আর কোর্টে প্রমাণ করা সম্ভব হয়নি। হে কি রে মা, তুই কেরোসিন কেন নিয়ে এসেছিস? সকলকে হতভম্ব করে দিয়ে কোর্ট চত্বরের মাঝখানে দাঁড়িয়ে এই কেরোসিনের বোতলটা বার করে গায়ে ঢেলে নেয় বিদ্যা। তারপর চিৎকার করে বলতে শুরু করে, আমার মৃত্যুতে যদি এই সমাজ জেগে ওঠে সেটাই আমার বিজয় হবে। আমার জীবনের কোনো মূল্য নেই, কিন্তু আমার মৃত্যুর একটা প্রতিকার আছে,
নিশ্চয়ই আমি মরার পরে তোদের চোখটা খুলবে, তখন তখন তোরা আমার মৃত্যুর প্রতিশোধটা তুলিস। অগ্নিশিখার মতো বিদ্যার কান্না মিশ্রিত কণ্ঠ কোর্টরুমের শূন্যতায় প্রতিধ্বনিত হয়। অমিত তখন বেশ হতবাক, তার মুখ থেকে হাসির রেখা মিলিয়ে গিয়েছে। কোর্টের বাইরে উপস্থিত জনসাধারণের মধ্যে উত্তেজনার ঝড় বয়ে ওঠে। বিদ্যার কান্না, তার যন্ত্রণার ভাষা, তার হৃদয়ের আগুন জ্বালিয়ে দেয় প্রত্যেকটা মানুষের। প্রতিটা মানুষ যেন 1 সেকেন্ডের মাথায় সিদ্ধান্ত নিয়ে ফেলে, আর সহ্য নয়, আর অপেক্ষা নয়। এইবার তাদের বিচারকের কাঠগড়ায় এর বিরুদ্ধে বিচার চাইতেই হবে। সব থেকে বড় হলো মানবতার কাঠগড়া। আমরা চুপ করে থাকবো না। এই মেয়েটা সাহস দিয়ে লড়ছে। এখন যদি আমাদের চোখের সামনে ও গায়ে আগুন লাগিয়ে মরে যায়, তাহলে আমরা আজ যাই হোক উপরওয়ালার চোখে কিছুতেই নিজেরা বাঁচতে পারবো না। একে আজ ছেড়ে দেওয়া যাবে না। অমিতকে ধরে আনতে হবে। আজকে এর বিচার চাই, মানুষ বিচার চায়। জনতার মধ্যে থাকা বেশ কয়েকজন উত্তেজিত হয়ে ওঠে, যারা সাধারণত শান্ত স্বভাবের। আজ তাদের উত্তেজনার বশে কোর্ট চত্বর কেঁপে ওঠে। পুলিশ তাদের বাধা উপেক্ষা করে প্রত্যেকটা মানুষ। কোর্টরুমের বাইরে অমিতকে হিড়হিড় করে টেনে নিয়ে আসে তারা। অমিতের চোখে তখন সে আত্মবিশ্বাস আর দেখা যায় না। সে বুঝতে পারে তার জন্য আর কোনো পথ খোলা নেই। সকল মানুষ তাকে ঘিরে ধরেছে, আর মুহূর্তের মধ্যে আঘাতের ঝড় আনবে। পাবলিকের কেলানি পুলিশের মারের থেকেও জঘন্য। এলোপাথারি লাথি, ঘুষি, চর, থাপ্পড়, ইটের বাড়ি পড়তে থাকে অমিতের গায়ে। সুযোগ বুঝে মধুমিতা এগিয়ে আসে, কান্না মিশ্রিত কণ্ঠে চিৎকার করে বলে, অনেক হয়েছে, অনেক হয়েছে। বৃদ্ধ বাবা মা আর বোনের সহায়তায় নিত্যদিন আমাকে শোষণ করে করে ছিবড়ে করে দিয়েছে এই শুয়োরের বাচ্চা। আজকে আমিও ওর মুখে লাথি মারবো। নিজের জুতোর একটা চড় মারে অমিতের গালে। অমিত তাকিয়ে থাকে মধুমিতার চোখের দিকে। আমায় ক্ষমা করো, আমি ভুল করেছি। কেউ কথায় কান দেয় না। একের পর এক অমিতের মুখে তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন করতে থাকে মানুষ। সেই মুহূর্তে তার ক্ষমতা, প্রভাব সবকিছু ধুলোয় মিশে যায়। মানুষের ক্রোধ এতটাই ভয়াবহ ছিল যে তাদের প্রত্যেকটা আঘাত যেন তার পাপের প্রতিফল। রক্তের বন্যা বয়ে গিয়েছিল, ঠিক যেমনটা হয়েছিল বিদ্যার সঙ্গে। কিন্তু সেই বন্যায় তাদের রাগের প্রতিচ্ছবি মুছে যাওয়ার কোনো লক্ষণ ছিল না। অমিতের ধ্বংস একটা বড় পরিবর্তনের সূচনা ছিল। বিদ্যার আত্মত্যাগ, তার জীবনের কাহিনী মানুষের হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছিল, যা সহজে নিভে যাবার নয়। যতদিন সমাজে পাপীদের শাস্তি না হয়, ততদিন এই প্রতিরোধ চলতেই থাকবে। কোর্টের বাইরে থাকা জনতা তাদের মনের কথা সরাসরি প্রকাশ করে। কোর্টরুমে অমিতের বিরুদ্ধে জনতার তীব্র প্রতিক্রিয়া, মার এবং সেই মারের সময় তার দোষ স্বীকারের ভিডিও। আমি ভুল করেছি, আমি মানছি, আমি বিদ্যার সঙ্গে ভুল করেছি, আমার করা উচিত হয়নি। আমি মানছি, আমাকে জানে মেরে ফেলবেন না, দয়া করে আমায় মারবেন না। এই ভিডিও তো আপনাকে প্রমাণ করবে স্যার। কোর্টে দাঁড়িয়ে শুধু বিদ্যাকে নয়, সমাজকে প্রতারিত করার ভিডিও এবং তার স্বীকার করার নথি প্রকাশ করা হয়। যেই ছেলেটি করেছিল সেই ছেলেটিকে সাহসিকতার পুরস্কার দেওয়া হয়। বিচারক মশাই, আপনি নিজেই দেখুন, এই মানুষটা তার পাপের কথা স্বীকার করছে। অমিত কোর্টের কাঠগড়ায় চুপ করে দাঁড়িয়ে। বিক্ষুব্ধ জনতার মাঝখান থেকে অমিতকে উদ্ধার করে নিয়ে এসেছে প্রশাসনিক কর্তারা। তার মুখে কোনো প্রতিক্রিয়া নেই, সে যেন কিছুই জানে না। কিছুক্ষণ পর অমিতকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সাক্ষ্য প্রমাণ থাকবার জন্যে তাকে জেল হেফাজতে রাখার কথা বলা হয়। নিজের অপরাধ স্বীকার করেছিল সে ঠিকই, কিন্তু পুলিশের হাতে তুলে দেওয়ার পরপরই সে বলে, মার খেয়ে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ায় সে অমন ভুলভাল কথা বলে ফেলেছে। তাকে হাসপাতালে ভর্তি করানোর অর্ডার দেওয়া হয়। হাসপাতাল থেকে সুস্থ হয়ে কোর্টে দাঁড়িয়ে অমিত জানায়, আমি সেই সময় মানসিকভাবে স্থিতিশীল ছিলাম না। আমার মুখ দিয়ে যা বেরিয়েছে তা কোনোভাবে সত্যি হতে পারে না। আমি কোনো অপরাধ করিনি।
আর ওই ভিডিওটাও এক ধরনের ভুল বোঝাবুঝি। কোর্টের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা ছড়িয়ে পড়ে। জনতার মনে যারা তাকে মারধর করেছিল তারা নতুন করে বিক্ষোভে ফেটে পড়ে। কিন্তু আইনের চোখে অমিত তখনও নিঃশব্দে দাঁড়িয়ে, যেন তার কোনো অপরাধী নেই। অমিতের এই মামলার পর তার জীবনে নতুন মোড় ঘোরে। তার প্রভাব এবং ক্ষমতার জোর তাকে ছোট্ট শহরে ট্রান্সফার করায়। সেই শহর ছিল নিস্তব্ধ, নির্জন, যেখানে কেউ তাকে চিনত না। অমিত আবার নতুন করে জীবন শুরু করে, যেন কিছুই ঘটেনি তার সাথে। দিদি, দিদি আসবো? আয়। সব কিছু ভুলে বিদ্যা নতুন করে জীবন যাপন শুরু করেছে। তার বিয়ে হয়েছে, স্বামী এবং সন্তান নিয়ে সুখে দিন কাটছে তার সুদূর বিদেশে। দিদি, দিদি একটা খবর দেবার ছিল। কি হয়েছে বল? দিদি, দিদি অনামিকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে? বিদ্যার শরীর ক্ষতিগ্রস্ত হয়েছিল, তার গর্ভাশয় কেটে বাদ দিতে হয়েছে। অমিত তার উপরে এতটাই পাশবিক অত্যাচার করেছিল এবং তার গোপন অঙ্গে এমন আঘাত এনেছিল যে বিদ্যা কোনোদিন মা হতে পারেনি। বাড়িতে কাজের মেয়েটার একটা মেয়ে জন্ম নেয়। সেই মেয়েটিকেই নিজের মনের মতো করে বড় করে তোলে বিদ্যা। নাম দেয় অনামিকা। কর্মসূত্রে মেয়েটি ভারতে আসে এবং অমিতের সেই কোম্পানিতেই জয়েন করে। জয়েন করার মাস 6 খুব ভালোই ছিল, মাইনে পাচ্ছিল। বিদ্যাও মনে খুব খুশি, একটি কাজের মেয়েকে সে নতুন জীবন দিতে পেরেছে বলে। অথচ সেই মেয়েটির খোঁজ পাওয়া যাচ্ছে না। আর সেই কথা আজ 2 মাস পর বলায় রীতিমতো রেগে যায় বিদ্যা। আমি বলিনি দিদি, তুমি দাদাবাবুকে নিয়ে ব্যস্ত থাকো। দাদাবাবুর ক্যান্সার ধরা পড়েছে, তাই বলে তুই অনার খবরটা আমায় দিবি না? এখন সে কোথায় আছে? দেরাদুনের নাম শুনে প্রথমে বিদ্যা হকচকিয়ে গিয়েছিল, কারণ অমিত জেল থেকে ছাড়া পেয়ে সেখানেই পোস্টিং হয়েছিল। অমিতের অফিসেই চাকরি করত মাধবন। মাধবানী ভিডিও রেকর্ড করে কোর্ট চত্বরে প্রমাণ করতে চেয়েছিল অমিতকে, কিন্তু পারেনি। অথচ বিদ্যাকে ভালোবেসে ফেলার ফলে ধর্ষিতা মেয়ের সঙ্গেই সংসার করেছে সে। বিদ্যাকে এক মুহূর্তের জন্য মনে করানোর চেষ্টা করেনি যে সে ধর্ষিত এবং তার শরীরটা কলঙ্কিত, বরং ভালোবাসার চাদরে মুড়িয়ে রেখেছিল পুরুষ মানুষটি। আজ এত বছর পর ক্যান্সারে আক্রান্ত মাধবানের কাছে বসে কান্না শুরু করে বিদ্যা। কেঁদো না, কেঁদো না, আমি ঠিক আছি। তুমি দেশে যাও, তুমি দেশে যাও এবং সেখানে গিয়ে ওই নর পশুটার বিরুদ্ধে তুমি 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 প্রমাণ আবিষ্কার করো। আমি কি পারবো? ঠিক পারবে, ঠিক পারবে তুমি। দেখো, আমরা যেটা করতে পারিনি সেটা এখন তুমি করো। ওই সময়ে আমাদের ক্যামেরা অত উন্নত ছিল না, আমরা সোশ্যাল মিডিয়ায় সেভাবে জড়িয়ে পড়তে পারিনি। আচ্ছা, আমি আমার দেশকে ভালোবাসি, কিন্তু আমার মাটিতে নারীর কোনো সম্মান নেই। অথচ আমরা মেয়েরা স্বাধীনতার জন্য লড়েছি। সেই স্বাধীনতা কি এখন কেবল পুরুষদের জন্য? আমার জন্য আমার দেশের মাটি কেবল অসহায়ত্ব আর নির্যাতনের গল্প রয়ে গেছে। বিদ্যা অতীতকে ভুলতে চেয়েছিল, কিন্তু নিজের মানুষ করা মেয়েটার উধাও হয়ে যাওয়ার ঘটনা বারবার যেন অমিতের কাহিনীকে বিদ্যাকে মনে করিয়ে দেয়। বিদ্যা দেশে ফিরে আসে সম্পূর্ণ গোপনভাবে। খোঁজ খবর নিয়ে জানতে পারে অমিতের দেরাদুনের সেই অফিসের কথা। শুধু তার মেয়েই নয়, এমন প্রচুর মেয়েই সেখান থেকে উধাও হয়েছে। বিদ্যা কলকাতার এক বিলাসবহুল পার্টিতে আসে। পার্টিতে সবার সঙ্গে সৌজন্য বিনিময় করার মুহূর্তেই অমিতকে দেখে। সেই পুরনো চোখ আর সেই হাসি। এইবার সেই চোখে কিছুটা অবসাদ এবং উদ্বেগ আছে। অমিত তাকে দেখে চিনতে পারে না, কিন্তু বিদ্যা তাকে স্পষ্টতই চিনতে পারে। অমিত, তুমি? এত বছর পর তুমি আমায় চিনতে পারছো না? বিদ্যার চোখে আগুনের ঝিলিক। চিনব না কেন? অতীতের ছায়া কখনো ফেলে রেখে আসা যায় না অমিত। অমিত কিছুটা অপ্রস্তুত হয়, তবুও নিজেকে স্থির রেখে হাসি চালিয়ে যায় সে। অনেকদিন তো হলো। আমি
তোমার বিরুদ্ধে কিচ্ছু করিনি। তখন আমার মন ঠিক ছিল না, তাই ঠিক ছিল না, নাকি মনুষ্যত্ব হারিয়ে ফেলেছিলে? এটা শেষ নয় অমিত, অতীত তোমায় কখনো ছাড়বে না। আচ্ছা, অনামিকাকে কি করেছো তুমি? নাকি অনামিকাকে বিক্রি করার অনারেই আজকের এই পার্টি? আর এমনই কপাল দেখো, আজ এই পার্টিতে স্পেশাল গেস্ট হিসাবে আমি এসেছি। তোমার কোম্পানি থেকেই আমাকে এখানে আনা হয়েছে। অমিত, আমি তোমার বিরুদ্ধে এবার নতুন যুদ্ধ শুরু করব। এবার তুমি আর পালিয়ে যেতে পারবে না, কারণ সোশ্যাল মিডিয়া এইবার তোমার অপরাধকে সবার সামনে উন্মোচিত করবে। বিদ্যা তার মেয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। যেহেতু এখন মাধ্যমটা অনেক বড়, তাই বিভিন্ন রকমভাবে পোস্টগুলো ভাইরাল হয়। আমি আমার মেয়েকে মানুষ করেছি, কিন্তু তাকে খুঁজে পাচ্ছি না। আজ থেকে বহু বছর আগে ঘটে যাওয়া অমিত সান্যালের বিরুদ্ধে সমস্ত কেসকে রিওপেন করা হোক, এবং সেই সম্পর্কে সাক্ষ্য নথিপত্র জোগাড় হতে সময় লাগে না। অ্যাধারের চিহ্নের মাধ্যমে সমস্ত কিছু ভাইরাল হয়ে যায়। অমিত এবার বুঝতে পারে বিদ্যা সহজে এবার তাকে ছাড়বে না। সোশ্যাল মিডিয়ার প্রচারণা অমিতের জীবনকে দুর্বিষহ করে তুলবে, তবে অমিতও সহজে হার মানার পাত্র নয়। তুমি আবার ফিরে এসেছো, তোমায় দেখে আমার বেশ ভালো লাগছে, কিন্তু তুমি জানো না টাকা আর ক্ষমতা সব কিছু করতে পারে বিদ্যা। আমি আবার বেঁচে যাব, ঠিক যেমন আগে বেঁচে গিয়েছিলাম। অমিত তার প্রভাব খাটিয়ে পুলিশকে কিনে নেয়, যাতে তারা তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয়। কিন্তু এবার পরিস্থিতি কিছুটা আলাদা। সোশ্যাল মিডিয়ায় সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে। জনসাধারণের নজর এখন সরাসরি তার দিকে। বিদ্যা তার সোশ্যাল মিডিয়ার প্রচারণা চালিয়ে যায়। সাধারণ মানুষ পাশে এসে দাঁড়ায়। অমিত ভেতরে ভেতরে ভয় পায়, কিন্তু তার ক্ষমতার জোরে সে নিজেকে পালিয়ে বাঁচানোর চেষ্টা করে। শেষমেশ একদিন অফিসের গোপন ক্যামেরায় ফুটেজ পাওয়া যায়, যেখানে দেখা যায় অমিত একজন অল্পবয়সী মেয়েকে অপহরণ করার হুমকি দিচ্ছে। বিদ্যার মেয়েটিও সেইখানেই ছিল। ফুটেজ ভাইরাল হয়। অমিতের পালানোর আর কোনো পথ নেই। জনগণের ক্ষোভ এবার এমন অবস্থায় পৌঁছায় যে তার বিরুদ্ধে কেস দায়ের করতে বাধ্য হয়। এবার অমিত কোনোভাবেই নিজেকে আর রক্ষা করতে পারবে না। তুমি যতই প্রভাবশালী হও না কেন অমিত, অন্যায়ের বিরুদ্ধে জনতার শক্তি কখনো হেরে যায় না। এবার তুমি শেষ, আমি তোমায় শেষ করব। শেষমেশ অমিতকে গ্রেফতার করা হয়। কিন্তু এই ঘটনায় একটা কড়া বার্তা ছড়িয়ে পড়ে। প্রভাবশালী ব্যক্তিদের পাপের পরিণতি একদিন না একদিন তাদের সামনে আসবেই। কিন্তু বিদ্যার মনে একটা প্রশ্ন থেকে যায়। অমিতের মতো পশুরা ভয় পায় ঠিকই, কিন্তু তাদের আর্থিক জোর তাদের আবার পিশাচে পরিণত করে তোলে। সমাজ কি এদের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ কখনো নিতে পারে? এই প্রশ্নের উত্তর খোঁজার দায়িত্ব এখন বিদ্যার ওপরে নয়, সম্পূর্ণ সমাজের ওপর। অমিতের মতো পিশাচরা ক্ষণিকের জন্য ভয় পায়, কিন্তু তাদের আর্থিক শক্তি এবং প্রভাব তাদের পুনরায় পশুতে পরিণত করে। সমাজের প্রত্যেকটি স্তরে প্রতিরোধ এবং সঠিক বিচার পদ্ধতি প্রতিষ্ঠিত না হলে এই চক্র চলতেই থাকবে। বিদ্যার লড়াই কেবল শুরু, এবং এই লড়াইয়ের শেষ নেই যতদিন না সমাজের প্রত্যেকটি মানুষ তাদের ন্যায়বোধ এবং মানবিক দায়িত্ব পালন করতে শুরু করবে। শেষ হলো আজকের গল্প। আমি আশা করি একটি নতুন অনুভূতি এবং ভাবনা নিয়ে ফিরে যাবেন আপনারা। প্রতিটি গল্প এবং চরিত্রের মধ্য দিয়ে আমি আপনাদেরকে একটি অনন্য ভ্রমণে নিয়ে যাবার চেষ্টা করেছি। এই কল্পনার জগতে আমরা একসাথে বিভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হয়ে উঠলাম। আপনারা যদি এই গল্পগুলো উপভোগ করে থাকেন এবং কিছু ভাবনার খোরাক পেয়ে থাকেন, তবে অবশ্যই আমার পরবর্তী কল্পনার গল্পের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ, এবং এই যাত্রা আপনাদের অবশ্যই অব্যাহত রাখুন। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা।
দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে ঈশ্বরের কাছে এটাই কামনা করি। শুভরাত্রি।